নমস্কার বন্ধুরা, ভারতের পশ্চিমে আমরা অনেক যুদ্ধ দেখতে পেয়েছি। সেটা রাশিয়া ইউক্রেন হোক, ইসরায়েল হামাস হোক, সুদান সিভিল ওয়ার বা ইরান ইসরায়েল হোক, কিন্তু বর্তমানে ভারতের পূর্বে এক নতুন যুদ্ধের আগুন অগ্রসর হচ্ছে। যে দুদেশের মধ্যে যুদ্ধের আগুন লেগেছে সেটি হলো কম্বোডিয়া আর থাইল্যান্ড। 24শে জুলাই দুদেশের সেনার মধ্যে গুলি চলেছে বর্ডারে, যেখানে 10 জনেরও বেশি সাধারণ মানুষ মারা গেছেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার যে দেশের বর্ডার রয়েছে তা বর্তমানে সিল করে দেওয়া হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে বোমা বর্ষণও করেছে। দুদেশই বর্ডারের আশেপাশে জায়গা খালি করে দিচ্ছে। দুপক্ষেরই দাবি প্রথম গুলি বিপক্ষই চালিয়েছে, কিন্তু আজকের এই গুলি চলার পিছনে বর্তমান কারণ নয়, এর পিছনে রয়েছে বৃহৎ ইতিহাস। আজকের ভিডিওয় চলুন এই বিষয়ে বিশদে জানার চেষ্টা করব। দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার অবস্থান পাশাপাশি। দুই দেশ 817 কিলোমিটারের ল্যান্ড বর্ডার শেয়ার করেছে। এই দুদেশই শুধুমাত্র ল্যান্ড বর্ডারই শেয়ার করেনি, দুদেশের ইতিহাস সংস্কৃতি অনেকটাই মিল রয়েছে। দুদেশই প্রায় 90% মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। দুদেশই রয়েছে এশিয়ান অর্গানাইজেশনের মেম্বার। এশিয়ান অর্গানাইজেশন হলো 10টি দেশের সংগঠন, যাদের মূল উদ্দেশ্য অর্থনৈতিকভাবে নিজেদের মধ্যে সহযোগিতা স্থাপন করা। তাহলে এখানে একটাই প্রশ্ন, কেন দুদেশের মধ্যে বিরোধ দেখা দিয়েছে? দেখুন, থাইল্যান্ড এমন একটি দেশ যেখানে কোনোদিনই কোনো ইউরোপীয় শক্তি কবজা করতে পারেনি, কিন্তু কম্বোডিয়ার ক্ষেত্রে ঘটনাটি উল্টো। 1863 সালে ফ্রান্সের কলোনি হিসাবে আত্মপ্রকাশ ঘটে কম্বোডিয়া। 1893 সালে ফ্রান্সের উপনিবেশ লাওস ও ভিয়েতনাম অবধি পৌঁছায়। এই সমগ্র এলাকাটিকে বলা হতো ফ্রেঞ্চ ইন্দো চাইনা। থাইল্যান্ডের পূর্ব দিক ফ্রেঞ্চ ইন্দো চাইনা বর্ডারের সঙ্গে যুক্ত ছিল। উল্টো দিকে ব্রিটেন থাইল্যান্ডকে সাপোর্ট দিচ্ছিল, যা ফ্রান্সকে আটকানোর জন্য পর্যাপ্ত ছিল না, যার দরুন 1907 সালে ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি হয়। চুক্তি সম্পন্ন হলেও কিছু জায়গা থাকে ডিসপুট। সেই সমস্ত স্থানগুলির মধ্যে অন্যতম ছিল প্রিয়া বিহার মন্দির, যে মন্দিরের দেবতা ছিলেন শিব, যে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল 10ম শতাব্দীতে। মন্দির প্রতিষ্ঠা করেছিলেন খামের সাম্রাজ্যের রাজারা। পরবর্তীকালে এই মন্দিরকে বৌদ্ধ ধর্মস্থলে পরিণত করা হয়। 5ম শতাব্দীতে এই সাম্রাজ্যের পতন ঘটে, যার ফলে ফ্রান্সের আগমন হয়। 1907 সালের চুক্তিতে বলা হয়েছিল দুদেশের বর্ডার নির্ধারণ করা হবে ওয়াটারশেড বা জলবিভাজিকার মাধ্যমে। সেই চুক্তি অনুসারে প্রিয়া বিহার মন্দিরটি থাইল্যান্ডের দিকেই থাকে, কিন্তু ফ্রান্স যখন নকশা তৈরি করে, সেই নকশার হিসেবে এই মন্দিরটি ফ্রেঞ্চ ইন্দো চাইনা বর্ডারের উপর স্থাপিত হয়। থাইল্যান্ডের প্রতিনিধিগণ এই ম্যাপকে স্বীকৃতি দেয়নি। 1953 সালে লাওস ও কম্বোডিয়া স্বাধীন হয়। ফ্রেঞ্চ ইন্দো চাইনার পশ্চিম দিকে স্বাধীনতার পর লাওস ও কম্বোডিয়ার পশ্চিম সীমানা হিসাবে নির্ধারিত হয়, যার ফলে এই প্রিয়া বিহার মন্দিরটি কম্বোডিয়ার অধীনে আসে। যেহেতু কম্বোডিয়া সবেমাত্র স্বাধীন হয়েছিল, তাই নিজের পায়ে দাঁড়াতে দেশটি চেষ্টা করছিল। থাইল্যান্ড সেই সুযোগের ফায়দা নেয়। থাইল্যান্ডের সেনারা প্রিয়া বিহার মন্দির দখলে নেয়, যার ফলে কম্বোডিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আবেদন জানায়। 1962 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কম্বোডিয়ার পক্ষে রায় দেয়। রায়ে আরও বলা হয় যে সেই মন্দির থেকে সেনা সরাতে হবে শীঘ্রই। থাইল্যান্ড সেনা সরিয়ে নেয়, কিন্তু এই রায়ে তারা খুশি হয়নি। 2008 সালে ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা। কম্বোডিয়ার তরফ থেকে প্রিয়া বিহার মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতির জন্য আবেদন জানানো হয়। 2008 সালে ইউনেস্কো জুলাই মাসে এই মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয়, যার পরেই থাইল্যান্ড ঘোষণা করে যে মন্দিরের আশেপাশের জায়গা থাইল্যান্ডের, যেখানে কম্বোডিয়ার কোনো অধিকার নেই। তাই মন্দিরের আশেপাশে তারা সেনা মোতায়েন করে। উল্টো দিকে কম্বোডিয়াও সেনা পাঠায়, যার ফলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতি 2013 সাল অবধি চলে। এর মধ্যেই 2011 সালে কম্বোডিয়া পুনরায় এই বিষয়টিকে নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায়। 2013 সালের 11ই নভেম্বর আইসিজি রায় দেয় যে মন্দিরের আশেপাশে জায়গা কম্বোডিয়ারই। এবারেও রায় থাইল্যান্ডের বিপক্ষেই থাকে, যার কারণে থাইল্যান্ড কোনো দিনই আইসিজির রায় মেনে নিতে পারেনি। যার কারণে এই দু দেশের সবথেকে বড় যে শত্রুতা হলো এই মন্দিরকেই নিয়ে। শুধু মন্দির নয়, এছাড়াও রয়েছে দুদেশের মধ্যে কিছু শত্রুতা। যেরকম কয়েকটি স্থান রয়েছে, তার মধ্যে একটি হলো এমেরাল্ড ট্রায়াঙ্গেল, যেটা বর্ডার হচ্ছে থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসে। এই স্থানে 2025 সালে 28শে মে দুদেশের সেনার মধ্যে গোলাবর্ষণ হয়। এতে একজন কম্বোডিয়ার সেনা মারা গিয়েছেন, যার ফলে কম্বোডিয়া ব্যান লাগিয়েছে ফল এবং সবজি যেগুলো থাইল্যান্ড থেকে আসতো। 16ই জুলাই এই বর্ডারে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণে থাইল্যান্ডের 3 জন সেনা আহত হয়। 23শে জুলাই পুনরায় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়।
থাইল্যান্ডের এক সেনার ভীষণভাবে আহত হয়। তার ফলে থাইল্যান্ড তাদের রাজদূতকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে নেয় এবং কম্বোডিয়ার রাজদূতকে ফিরে যাওয়ার জন্য আদেশ দেয়। এই ঘটনা চলাকালীন কম্বোডিয়া থাইল্যান্ডের সমস্ত ডিপ্লোম্যাটকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এর মধ্যেই যুদ্ধের আগুনে ঘি পড়ে। 24শে জুলাই দু দেশের বর্ডারে চলে গুলি, যা এক প্রকার বৃহৎ যুদ্ধের আকার নিচ্ছে। একদিকে আমেরিকার বন্ধু হচ্ছে থাইল্যান্ড, উল্টো দিকে কম্বোডিয়ার আদর্শ বন্ধু হচ্ছে চীন। যুদ্ধ যদি অগ্রসর হয় তাহলে ভবিষ্যতে হয়তো আমেরিকা ও চায়না প্রক্সি ওয়ার যুদ্ধে পরিণত হতে পারে। দেখুন, যে কোনো যুদ্ধের শেষ কিন্তু আলোচনার মাধ্যমেই হয়। যুদ্ধের ফল যাই হোক, সাধারণ মানুষ যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেদিকে যেন নজর থাকে দুদেশের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।